নির্বাচন বানচালকারীদের স্বার্থেই পিআর আন্দোলন বলছে বিএনপি। ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তির পুনর্বাসনের শঙ্কা। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। নির্বাচনকে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি। যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে। আবার প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে বসানো হচ্ছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক কাল। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। আশা করি যে তারা নিজেদের আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় পৌঁছবে। যদি সমঝোতায় না পৌঁছে আমরা সরকারের কাছে আমরা সুপারিশ করব। সংকট অপেক্ষা করছে যদি আমরা ঐক্যমতে না পৌঁছতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যারা কাজ করে তাকে দেখার কথা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই। মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালেই এডিসেল লার্ভা। প্রতিবেদন প্রচারের পর খোলা হলো ডেঙ্গু ওয়ার্ড, দেয়া হলো মশারি, পাল্টায়নি বাইরের চিত্র। নাক্ষংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ। ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা, দেয়া হবে কাঁটা তারের বেড়াও। সচেতন করতে বিজিবির মাইকিং। শহীদ মিনারের সর্বস্তরের শ্রদ্ধায় ভাষা সৈনিক কবি আহমদ রফিককে শেষ বিদায়। শোক র্যালি, শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মত হামাস। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু। স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব সহ বিভিন্ন দেশ। এবং বিসিবি নির্বাচন পেছানো সহ 3 দাবিতে 48 ক্লাব সংগঠনের আলটিমেটাম। দাবি না মানলে লিগ বর্জনের হুমকি, ভোট না দেওয়ার ঘোষণা। দেশের ক্রিকেটকে ধ্বংস না করার আহ্বান। পিআর দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বানচালকারীদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় পিআরের দাবিতে আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের শঙ্কা তার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস। এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। যেসব দেশে পিআর আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এমন ব্যবস্থা চায় না জনগণ। ময়দানে এবং আলোচনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামাত, দ্বন্দ্বে না জড়িয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে বিএনপি ও আওয়ামী লীগের মতো দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে বলে এ সময় জানিয়েছে খেলাফত মজলিস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়াইজ সম্মেলন। রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে আসেন সংগঠনটির 5 শতাধিক আলেম প্রতিনিধি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো বিভাজনের রাজনীতি করে না তার দল। দেশকে এগিয়ে নিতে দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান তার। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা বলেন, ক্ষমতায় যেতে উন্মুখ একটি দল ইসলামের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিও আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেন তারা। আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী, আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলছে মৌলবাদী। আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই তারা অব্যাহত রাখতে চাচ্ছে। এদিকে দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করে খেলাফত মজলিস। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে দেশব্যাপী গণসংযোগ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসন ক্ষমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। ভোটের রোডম্যাপ ঘোষণা হলেও সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ খেলাফত মজলিসের। সংস্কার সংক্রান্ত জুলাই সনদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আমরা পরপর দুটো রিপোর্ট দেখলাম। আমরা যদি শুরু রিপোর্টে আলোচনায় আসি, দেখলাম বিএনপি কিন্তু নির্বাচনের পদ্ধতি এবং প্রশাসনে একটি দলকে তারা উল্লেখ করে বলেছে যে তাদের লোকেই বসানো হচ্ছে, তাতে তারা শঙ্কার মধ্যে আছেন। কি কি আসলে তারা বলতে চেয়েছেন? ধন্যবাদ রাব্বি আপনাকে। আপনি জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু বিএনপি নতুন নির্বাচনের একটা দাবি নানাভাবে করে আসছিল এবং তারা বলছিল যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশকে ফিরিয়ে নিতে দ্রুতই কিন্তু সকল দলের, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব দল জড়িত ছিল তাদের সকলকে নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু তারা দাবি করে আসছিল। কিন্তু আজকে বিএনপির শীর্ষ 2 নেতার কথায় আমরা তাদের নির্বাচনের ব্যাপারে সন্দিহান একটা অবস্থার কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে বলেই বুঝতে পেরেছি। আমরা যদি একটু দেখে নেই, দলটির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী তিনি আজ একটি অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে প্রশাসনে একটি ইসলামী দলের অনুগতদের বসানো হচ্ছে এবং এভাবে আসলে তার অভিযোগের তীরটি মূলত বাংলাদেশ জামাত ইসলামের দিকেই। এবং তিনি আরও যে বিষয়টি বলেছেন যে দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আপনি জানেন যে একটি জাতীয় নির্বাচন করতে কিন্তু প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের কিন্তু নানাভাবে দায়িত্ব পালন করতে হয়। তিনি বিশেষ করে শঙ্কা প্রকাশ করেছেন যে একটি দল অনুগত প্রশাসন যদি নির্বাচন পরিচালনায় কাজে থাকে তবে সুষ্ঠু নির্বাচন হয়তো বা বাধাগ্রস্ত হতে পারে। অন্যদিকে দলটির আরেকজন সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে নির্বাচন বানচালকারীদের পক্ষে পিআর আন্দোলন। আপনি কিন্তু জানেন যে গত সেপ্টেম্বর মাসের মধ্যভাগ থেকেই জামাত ইসলামী সহ বেশ কটি ইসলামী দল তারা কিন্তু পিআর সহ অন্যান্য কয়েকটি দাবিতে মাঠে নেমেছে, তারা সরব আছে। এবং এই সালাউদ্দিন আহমেদ আরেকটি যে বিষয় বলেছেন যে নির্বাচন বিলম্ব হলে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে বাংলাদেশে। তিনি কিন্তু ইঙ্গিত করেছেন যে যারা পিআর দাবিতে আন্দোলন করছেন তাদের কারণে নির্বাচন কিন্তু বিলম্বেও হতে পারে। সেক্ষেত্রে শফিক, যারা আন্দোলন করছেন তা নিয়ে আপনি বলছিলেন যে ইসলামিক দলগুলো এবং জামাতকে লক্ষ্য করে এই কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে জামাত বা ইসলামী দলগুলো এখনো পিআর বা অন্যান্য বিষয়গুলো নিয়ে কি ভাবছে? রাব্বি, আজ কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় জামাত ইসলামী সহ অন্যান্য কয়েকটি ইসলামী দল যারা একই সাথে পিআর সহ অন্যান্য দাবিতে আন্দোলন করছিল তারা কয়েকটি কর্মসূচি পালন করেছে এবং আমরা দেখে আসব সেই কর্মসূচিগুলোতে মোটামুটি এই দলের প্রধান নেতা যারা তারা কি বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির যে বিষয়টি বলেছেন যে দ্বন্দ্বে না জড়িয়ে দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকা উচিত, তিনি কিন্তু সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম তিনি বলেছেন যে
ক্ষমতায় যেতে উন্মুখ একটি দল ইসলামের বিরুদ্ধে কথা বলছে। অন্যদিকে এই দলেরই মুখপাত্র গাজী আতাউর রহমান সেই দলটিকে একদম নির্দিষ্ট করে দিয়ে তিনি বলছেন যে বিএনপিও আওয়ামী লীগের মতো রাজনীতি করতে চায়। তারা যে বিষয়টি উল্লেখ করেছে যে আওয়ামী লীগ একটা সময় এই ইসলামপন্থীদেরকে দক্ষিণপন্থী মৌলবাদী বলে গালাগাল করতো এবং সেই জায়গাটা কিন্তু এখন বিএনপি নিয়ে নিচ্ছে, এমন অভিযোগ গাজী আতাউর রহমানের। অন্যদিকে আজ খেলাফত মজলিসের মহাসচিব যিনি ডক্টর আহমদ আব্দুল কাদের, তার একটি দলের অনুষ্ঠানে তিনি বলেছেন যে জুলাই সনদের ভিত্তিতেই হবে আগামী নির্বাচন। এবং এই জুলাই সনদ আপনি বলছিলেন জুলাই সনদ, এবং এই জুলাই সনদ নিয়ে কিন্তু আসলে বড় দলগুলোই কাজ করছে এবং ঐক্যমত্য কমিশন বসছে, সেই প্রক্রিয়া কতদূর এগুলো? জুলাই সনদের ঐক্যমত্যের ব্যাপারে আগামীকাল রোববার সব দলগুলোকে সাথে নিয়ে আবারও পুনরায় ঐক্যমত্য কমিশনে বসার একটি দিন ধার্য করা হয়েছে। এবং আমরা যেটা জেনেছি যে আগামীকাল আমাদের বোধহয় এই বিষয়ে একটা রিপোর্ট আছে। জি, আমরা এখন সেই রিপোর্টটি দেখে আসবো, ফিরছি আলোচনায় রিপোর্টের পর। ৬টি সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত 15 ফেব্রুয়ারি থেকে আলোচনায় এখন পর্যন্ত 84টি প্রস্তাবে একমত হলেও অনেক মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা রয়েছে। সবচেয়ে জটিলতা দেখা দেয় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সংসদেই চূড়ান্ত ফয়সালা চায় বিএনপি, তবে সাংবিধানিক আদেশ বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা চায় জামায়াত, এনসিপি সহ অন্য দলগুলো। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সময় সংবাদকে জানান, আলোচনায় দলগুলো একমত না হলে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হবে। 5 তারিখে আমরা একত্রিত হব রাজনৈতিক দলের সাথে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চাইব যে তারা কি ঐক্যমত্যে পৌঁছেছে। ঐক্যমত্যে যদি পৌঁছে তাহলে তো কোনো সমস্যাই নেই। আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে যেই পদ্ধতির ব্যাপারে তারা একমত হয়েছে সেই পদ্ধতিতে এটা বাস্তবায়িত হবে। যদি সমঝোতায় না পৌঁছে সরকারের কাছে আমরা সুপারিশ করব। সরকার সুপারিশ রাখতেও পারে, নাও রাখতে পারে, সে সরকারের সিদ্ধান্ত। তবে জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মনে করেন বদিউল আলম মজুমদার। বাংলাদেশের ইতিহাসে যা ঘটেছে এই যে গত কয়েক মাসে, গত প্রায় 1 বছরে, যে এতগুলো রাজনৈতিক দল অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে দিনের পর দিন আলোচনা করেছে, যেটা কোনোদিন ঘটেনি গত 54 বছরে। আমাদের যেটা সংকট অপেক্ষা করছে যদি আমরা ঐক্যমত্যে না বুঝতে পারি। জুলাই সনদ নিয়ে সংকটের জন্য কমিশনের উচ্চাকাঙ্ক্ষাকে দুষছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে ঐক্যমত্য কমিশন ইজ এক্সট্রিমলি অ্যাম্বিশাস, অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী জায়গা থেকে তারা যাত্রা শুরু করেছে, যে কারণে তারা এটার কোনো শেষ দেখতে পাচ্ছে না এবং আমার ধারণা এটা পারবেও না, এটা হবে না। দলগুলোর ভোটাভুটির মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সুবিক, আমরা রিপোর্টটা দেখছিলাম, আমরা বড় দলগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেক্ষেত্রে যেই অবস্থান এবং ঐক্যমত্য কমিশনের যে কার্যকলাপ, বিশ্লেষকদের মতামত কি মনে হচ্ছে? রাব্বি, আপনি জানেন যে গত ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু ঐক্যমত্য কমিশন তারা নানাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে এবং রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় তাদের মতামত আসলে নেবার চেষ্টা করেছে এবং তারই ধারাবাহিকতায় আগামীকালও কিন্তু তাদের একটি বৈঠক আছে। আমরা একটু দেখে নিতে চাই যে আগামীকালের বৈঠকটিকে ঘিরে আজ কিন্তু বদিউল আলম মজুমদার, আমরা যেমনটি আসলে আমাদের প্রতিবেদনে দেখছিলাম, তিনি জাতিকে সজাগ করে দিয়ে যে বিষয়টি বলেছে যে দলগুলো যদি একমত না হয় তাহলে কিন্তু গভীর সংকটে পড়বে দেশ। তিনি যে বিষয়টি ইঙ্গিত করেছে যে মূলত গত 16-17 বছর যে ধরনের সরকার ছিল, তারপর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে মানুষের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কারের, সেই জায়গায় জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু পুনরায় আসলে সেই ফ্যাসিবাদী যে জায়গায়, সেই জায়গায় আসলে বাংলাদেশ চলে যেতে পারে। এজন্য কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগামীকাল ঐক্যমত্য কমিশনের বৈঠক রয়েছে এবং একই সাথে এই ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেছেন যে দলগুলো যদি একমত না হয় তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে। এক্ষেত্রে ঐক্যমত্য কমিশন কিন্তু কিভাবে আসলে জুলাই সনদ বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে সরকারকে তারা সুপারিশ দিবে। অন্যদিকে কিন্তু এই পুরো ঐক্যমত্য কমিশনের প্রক্রিয়ার
নির্বাচনকে রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন কিছুটা উচ্চাকাঙ্ক্ষী, এবং তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে বসেছে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে তারা যদি নিজেরা ভোট করে তবে হয়তো একটা সমাধান আসতে পারে। শফিক, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সামনে জাতীয় নির্বাচনের পদ্ধতি, একই সাথে ঐকমত্য কমিশনের কালকের বৈঠক এবং এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। এদিকে নির্বাচনে যারা সিগন্যাল পাবে তারাই নির্বিঘ্নে প্রচার চালাতে পারবে, আর যারা সিগন্যাল পাবে না তাদের উপর অত্যাচার করা হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সংকটে পড়বে দেশ। তার উপর হওয়া আক্রমণ প্রসঙ্গে নূর বলেন, সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে, না হলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে তার শঙ্কা রয়েছে। এই সমঝোতার নির্বাচনে যাদেরকে সিগন্যাল দেবে তারা নির্বিঘ্নে ওই আওয়ামী লীগের আমির নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে, মিছিল মিটিং করবে। যাদেরকে সিগন্যাল দেবে না তাদেরকে এইভাবে হামলা করে আক্রান্ত করে মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার, এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি না। চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ নয়, এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে খোদ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ। আক্রান্তদের দেয়া হয়নি মশারিও। সময় সংবাদের প্রতিবেদন প্রচারের পর অবশ্য খোলা হয় আলাদা ডেঙ্গু ওয়ার্ড, রোগীদেরও দেয়া হয় মশারি। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও ঠিক আগের মতোই। MA আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি, যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা। শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয়, এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সবকিছুতেই জমে আছে পানি, জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই 104 নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা। পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে? যেখানে বালতি রাখছে এটি খেয়াল করা হয়, কিন্তু যারা কাজ করে তাকে তো এটি দেখার কথা। ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়, কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। পানি বোতল ছিল, এটা আমি লাগাইনি, হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না। কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো ওয়ার্ড বয়ের হাতে। হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে, তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা মিলেমিশে একাকার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি, তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, আসছে সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। এবার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন? এখন থাকছে কেন? এগুলো থাকবে কেন? এগুলা রিস্কে না? প্রতিবেদনটি প্রচারের মধ্যেই বদলে যায় হাসপাতালের চিত্র। ডেঙ্গুর জন্য খোলা হয় আলাদা ওয়ার্ড, রোগীদের দেয়া হয়েছে মশারি। সময় টেলিভিশনে যে রিপোর্টটা হয়েছে, রিপোর্টটার পর থেকে ডেঙ্গুর জন্য একটা আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং এখন যারাই ভর্তি হচ্ছে এই রিপোর্টের পর থেকে দেখলাম যে যারাই ভর্তি হচ্ছে সবাইকে সাথে সাথে মশারি দিয়ে দেওয়া হচ্ছে। ঝামেলা নেই, কিছু নেই, আলাদা ওয়ার্ড
কোনো গরম নাই, কিছু নাই, বেশি লোকের ভিতর নাই। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও আগের মতোই। দ্রুত ময়লা আবর্জনা সরানোর দাবি রোগী ও স্বজনদের। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ নিয়েছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে বসানো হচ্ছে লাল পতাকা, আর নিয়মিত মাইকিং ও সভা করে সচেতন করা হচ্ছে স্থানীয়দের। অঙ্গ হারানো মানুষের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে মাইন বিস্ফোরণের ভয়াবহতা। বান্দরবনের নাইখংছড়ি সদর থেকে 13 কিলোমিটার দূরে আষাঢ়তলী সীমান্ত। দুর্গম পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছাতে হয় বিজিবির আষাঢ়তলী ভিউপিতে। সেখানে বিজিবির কর্মসূচিতে জড়ো হন শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারানো অন্তত 16 জন। নাইখংছড়ি সীমান্তের দক্ষিণ মৌলভীকাটা এলাকার যুবক ওমর ফারুক। বয়স এখনো 25 পেরোয়নি তার, কিন্তু গেল জুন মাসে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্রেচের উপর। আমি মাইনে বিস্ফোরণ আহত, জীবনের সবচেয়ে বোকামি করছি ওটা। শুধু ওমর ফারুক নন, স্থলমাইন বিস্ফোরণে পা হারানো প্রত্যেকের গল্প প্রায় একই। বর্ডারে গিয়েছিলাম লোভের বশবর্তী হয়ে, কিন্তু যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন আমি তো শেষ, আর আমার বউ বাচ্চারও নাকায় এখন অবস্থা এইরকম। এমন পরিস্থিতিতে স্থলমাইন দুর্ঘটনা এড়াতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে করা হচ্ছে মাইকিং। তবে উপজেলা প্রশাসন ও বিজিবি বলছে নানামুখী তৎপরতার কারণে লোকজন সচেতন হচ্ছে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই গত 1 মাসে আমরা দেখেছি যে মাইন বিস্ফোরণের ঘটনাটা কমেছে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে। নাইখংছড়ি সীমান্তে 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করে লাল পতাকা টাঙানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে পথ রোধ করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবন। আলিপ পরিবহনের বাসে আগুন দেওয়ার অভিযোগে 2 জনকে আটক করেছে সেনাবাহিনী। চাকরি না দেয়ায় ক্ষোভ থেকে বাসে আগুন দেওয়ার কথা জানায় আটককৃতরা। তবে সেনাবাহিনী বলছে চাঁদা না পেয়ে আগুন দেয় তারা। শুক্রবার সকাল 7:15 সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মিরপুরের সেনপাড়ায় 4 ব্যক্তি মেট্রো রেলের পিলারের কাছে আলিপ পরিবহনের একটি বাস দাঁড় করায়। যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বাসটিতে। এ সময় ছোড়া হয় 2 রাউন্ড গুলিও। এ ঘটনায় নেসার ও দীপু নামে 2 ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী। যদিও ঘটনাস্থলে ছিলেন না দীপু, তবে নেসার জানান আশ্বাস দিয়েও চাকরি না দেয়ায় ক্ষোভের বশে ঘটনাটি ঘটিয়েছেন তারা। 4 জনে ছিলাম, গাড়ি থামায় গাড়ি তেল ডাইলে আগুন ধরাই দিছি। পিন্টু ভাইয়ের সাথে ঝগড়া, পিন্টু ভাই বলছে তাই বিদায় এটা করছে। দাদা পিন্টু ভাই কি চাইছে এটা আমি জানি না, কিন্তু আমাকে 5 জন লোক চাকরি দেওয়ার কথা ছিল, সেই নিয়ে দ্বন্দ্ব চলতেছে। আব্বাসের বাড়ি দখল করে রাখছে পিন্টু ভাই, 13 নম্বর অনেক ফ্লাইট দখল করে রাখছে আব্বাসে, 10 নম্বর ফুট দখল করে রাখছে আব্বাসে, তারপর আয়তন কেবল নেট এটাও দখল করে রাখছে আব্বাসে, অনেক বাড়িঘর আব্বাস দখল করে রাখছে। থাইল্যান্ডে আছে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায় মোহাম্মদপুরের একটি চক্র 3-4 মাস ধরে চাঁদা দাবি করে আসছিল আলিপ পরিবহনের কাছে। চাঁদা না দেয়াতেই এই ঘটনা ঘটিয়েছে তারা। যখন আমাদেরকে কমপ্লেনটা করা হয়, আমরা কিছু অডিও ক্লিপ তাদের থেকে পাই, যেখানে নেসার হচ্ছে তাদেরকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে তারা হুমকি দিয়ে আসছিল। 3-4টা লোকেশন পেয়ে আমরা সেখানে সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি। রূপনগরে ইস্টার্ন হাউজিংয়ে ওখানে সে আমাদের নিকট ধৃত হয় এবং পরবর্তীতে আমরা তাকে নিয়ে পিন্টুকেও ধরার কার্যক্রম অব্যাহত রেখেছি। অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। মেইনলি যে অস্ত্রটা যেটা দিয়ে 3টা বুলেট বিদ্ধ করা হয় সেটা আমরা এখনো খুঁজতেছি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে পরিবহনে চাঁদা তোলার অভিযোগে 2 জনকে আটকের জেরে পুলিশের উপর হামলা হয়েছে। সকালে শহরের আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা আদায় করছিল কয়েকজন। বীরপুর এলাকায় লাশ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই এলাকা দিয়ে ফিরছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ 8 পুলিশ সদস্য। এ সময় 2 চাঁদাবাজকে আটক করলে পুলিশের উপর হামলা করে তাদের ছিনিয়ে নেয় 40-50 জন। আহত আনোয়ার হোসেনকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একজন আমাকে ঘুষি মেরে, বুকে ঘুষি মেরে আমাকে ফেলে দেয়, লাথি মারে আমাকে, পরে মাটিতে পড়ে যাওয়ার পর পায়ের গোড়ালি দিয়ে আমাকে আঘাত করে। এরপর আমি সেন্সলেস ছিলাম অনেকক্ষণ। আমার কাছে একটু মনে হয়েছে যে তারা হয়তো আমার প্রতি তাদের একটা ক্ষোভ হয়তো আছে। ওনার ঘাড়ের আঘাতের হিস্ট্রি শোনা গেছে, ঘাড়ে, বুকে এবং পায়ে, কিন্তু এমনিতে আমাদের এক্সটার্নাল কোনো ইনজুরি মার্ক ছিল না। তো আমরা ইমার্জেন্সি থেকে সার্জারি ডিপার্টমেন্টে পাঠিয়েছি। সর্বস্তরের মানুষের ভালোবাসায় বিদায় জানানো হলো ভাষা সৈনিক কবি আহমদ রফিককে। শ্রদ্ধা জানান বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, রাজনৈতিক দলসহ শুভাকাঙ্ক্ষীরা। আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে দান করা হয় তার মরদেহ। স্বদেশ এখন মানচিত্রে আঁকা, সুশ্রী রঙিন পতাকায় লেখা। তবু খুঁজে ফিরি সবার স্বদেশ, জানি না সে চাওয়া কবে হবে শেষ। যেমন দেশটি দেখতে চেয়েছিলেন সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? কবিতার শেষ লাইনের মতো আমাদেরও বলতে হবে জানি না, কারণ উত্তর দেওয়ার জন্য আজ তিনি নেই। হয়তো কিছু চাওয়া অপূর্ণ রেখেই জগতের মায়া ত্যাগ করেছেন ভাষা সৈনিক আহমদ রফিক। ৯৬ বছরের দীর্ঘ জীবন শেষ করলেও বাংলা সাহিত্য আর সংস্কৃতিতে তিনি হয়ে থাকবেন এক অবিচল আলো। শেষ বেলাতেও রচনা করে গেছেন অমর হওয়ার বাণী। মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য দান করেছেন মরণোত্তর দেহ। বারডেমে চিকিৎসারত অবস্থায় ২ অক্টোবর প্রয়াত হন তিনি। শনিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ সর্বস্তরের মানুষ। সাহিত্য, শিল্প, সংস্কৃতি অঙ্গনে অনেক বড় একটা খালি হয়ে গেল জায়গা, এই জায়গা পূরণ হওয়ার নয়। ওনারা চলে যান না, ওনারা এই মাটি, এই আকাশ, এই দেশ সবকিছুর সাথে মিশে আছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এই ভাষা সৈনিককে। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। উনি যে কীর্তি রেখে গেছেন, এই কীর্তি ওনাকে শুধু বাঁচিয়ে রাখবেন না, আমাদের আগামী দিনের চলার পথে পাথে হয়ে থাকবেন। সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্যে দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। পেয়েছেন ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। ২ বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ৪ দিন পর খাগড়াছড়ি সদর পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন, যা কার্যকর হবে কাল ভোর ৬টা থেকে। এর আগে অবরোধ কর্মসূচি পুরোপুরি তুলে নেয় জুম্মু ছাত্র জনতা। এদিকে সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরছে খাগড়াছড়ি, সেই সঙ্গে স্বস্তি ফিরছে জনমনে। শনিবার সকালে জুম্মু ছাত্র জনতার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহারের কথা জানানো হয়। বলা হয়, প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। দোকানপাট খুলতে শুরু করেছে, আনাগোনা বাড়ছে পর্যটকদের। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। এখন মোটামুটি পরিস্থিতি ভালো হয়েছে, এটার জন্য অনেক ভালো লাগতেছে। অবরোধটা তুলে নেওয়া হয়েছে, আমরা মোটামুটি আশা করতেছি পর্যটকরা আসতে শুরু করবে। ব্যবসা বাণিজ্যের জন্য আর কোনো বাধাবিঘ্ন হবে না, আমরা সুন্দরভাবে জীবনযাপন করে সবাই একসাথে মিলেমিশে করে কাজ করতেছে। সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীর মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে ১০,০০০ টাকা করে ও ১ বস্তা চাল দেওয়া হয়। এর আগে গত ২৩ সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে জুম্মু ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন ৩ পাহাড়ি, আহত হন ১৬ সেনা সদস্য, ৬ পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় অর্ধশত বাড়িঘরে। সময় সংবাদ। গাজা যুদ্ধ বন্ধের মার্কিন পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে হামাস। এদিকে গাজা ইসরায়েলি হামলা বন্ধ করতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।
অবশেষে গাজা যুদ্ধবন্ধে আসার আলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা। হামাস আরও জানিয়েছে, তারা গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। সংস্থাটি গঠিত হবে ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে। হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক। এদিকে ট্রাম্পের ২০ দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF জানিয়েছে, পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় চলছে দখলদার বাহিনীর হামলা। উপত্যকার বিভিন্ন এলাকায় কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। বিসিবি নির্বাচন পেছানো, অ্যাডহক কমিটি গঠন সহ ৩ দাবি না মানলে এবার সব ধরনের লীগ বর্জনের ডাক দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা ক্রীড়া সংগঠকরা। এই সিদ্ধান্তে একমত ঢাকার ৪৮টি ক্লাব। এসব ক্লাব বিসিবি নির্বাচনে ভোট দেবে না বলে জানান মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। আর এই প্রশ্নবিদ্ধ নির্বাচন দেশের ক্রিকেটকে ধ্বংসের পথে নিয়ে যাবে বলে মন্তব্য করেন লুৎফুর রহমান বাদল ও রফিকুল ইসলাম বাবু। আমরা ভোট দিতে চাই না। বিসিবি নির্বাচন ঘিরে মঞ্চায়িত হলো আরও একটা নাটক। মিরপুর থেকে প্রতিবাদ এখন মতিঝিলে। মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে হাজির ঢাকার ৪৮ ক্লাবের কাউন্সিলর। মনোনয়ন প্রত্যাহারের পরদিন নির্বাচন পেছানো বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন সহ ৩ দাবি নিয়ে এসেছিল এই সংগঠকরা। দাবি না মানলে কঠিন পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। জানিয়েছেন, জটিলতা সৃষ্টি হওয়া ১৫ ক্লাবের বিষয়ে তাদের অবস্থানের কথা। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে দেশের কোন ক্লাব অংশ নেবে না। এগুলির ব্যাপারে আদালত আমাদের পক্ষে রায় দেয়, ক্লাবগুলির পক্ষে। আমরা ক্লাবের অভিভাবক হিসেবে বলছি, তাহলে তো এই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে নির্বাচনটা। এই নির্বাচন তো হওয়ার কোনো সুযোগ থাকছে না। ভালো নির্বাচন হবে এমন কথা বলার কয়েক ঘন্টা বাদই নির্বাচন বর্জন করা লুৎফুর রহমান বাদল এদিন যোগ দিয়েছেন মনোনয়ন প্রত্যাহার করা সংগঠকদের সঙ্গে। জানান কেন তিনি নির্বাচন বর্জন করেছেন, যদিও এখনো বহাল আছে তার মনোনয়ন। বিভিন্ন সময় আমাকে কনভিন্স করা হচ্ছিল যে আমি থাকব। আমি ক্রিকেটকে ভালোবাসি, আমি তো এখানে ক্রিকেট থেকে আমি নিতে আসিনি। বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনও ছিলেন এই প্রতিবাদ কর্মসূচিতে। এবারের নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান। ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি যে এতগুলা প্লেয়ারের রিজিকের ব্যাপার থাকবে, কারণ আজকে যারা এখানে সংগঠক আছেন, যারা ক্লাবগুলোকে চালান, তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সিলরশিপ না থাকে, ভোটার রাইটস না করতে পারে, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দিবে? বিসিবি নির্বাচন এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। রোববার হতে পারে ঘটনাবহুল একদিন। তবে এসব কর্মকাণ্ডে বিশ্বমঞ্চে ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের ক্রিকেটের। তাই সবার চাওয়া দ্রুতই নিরসন হোক এই বিতর্ক। আমরা চাই না যে আমাদের দেশের ক্রিকেটটা অন্য জায়গায় যাক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন বানচালকারীদের স্বার্থে ইপিআর আন্দোলন বলছে বিএনপি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের শঙ্কা। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক কাল। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন। সিদ্ধান্ত নেবে সরকার। সমাধান না হলে সংকটের শঙ্কা বদিউল আলমের। যারা কাজ করে তাকে দেখার কথা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালে এডিসের লার্ভা। প্রতিবেদন প্রচারের পর খোলা হলো ডেঙ্গু ওয়ার্ড, দেয়া হলো মশারি, পাল্টায়নি বাইরের চিত্র। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।